নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পোস্ট সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও অনেক দিন পরে অনেক পুরনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই দিনটা ছিল সরস্বতী পুজো, আমার মেয়ের জীবনের প্রথম সরস্বতী পুজো। এই বছরই ওকে আমি সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়েছি, তাও আবার ওর স্কুলেই। তো সেখানে যাওয়ারই প্রস্তুতি চলছিল সকাল থেকে। আর যেহেতু পুজোতে আমরাও ভাবছিলাম পুষ্পাঞ্জলি দেবো, সেই কারণে আমরাও সকালে আর ব্রেকফাস্ট করে যাইনি। আর মেয়ের স্কুল থেকে না এই দুটো টিফিন দিয়েছে, প্রত্যেকটা পেরেন্টসদেরকে কিন্তু ওরা টিফিন দিয়েছে, সেই কারণে ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জও করেছিল পুজো উপলক্ষে। তো আমরা ওখানটায় মেয়েকে নিয়ে গিয়েছিলাম, বেশ কিছুক্ষণ ছিলাম, মেয়ের হাতে করেই হলো। আমরাও কোনো রকম নমনম করে পুষ্পাঞ্জলিটা দিয়েছি। আসলে বিয়ের পর থেকে না সরস্বতী পুজোর জন্য সেরকম তামঝাম বা আয়োজন কখনোই করা হয়নি। এখন তো মেয়ে বড় হচ্ছে, ভাবছি পরের বছর থেকে যদি একটু বড় করে পুজোটা করতে পারি বাড়িতে, সেটা আমি করব। আর আজকে কিন্তু সকালে ব্রেকফাস্টটা মেয়ের স্কুলের টিফিনটা দিয়েই হবে আর কি। তো এর মধ্যে কচুরি ছিল, আলুর তরকারি আর দুটো মিষ্টি ছিল, সেটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে আমি এখানটায় রান্নাবান্না করতে চলে এসেছি। সরস্বতী পুজো না করলেও কিন্তু আমি ঠাকুরের জন্য আজকে ভোগ বানাবো, যেহেতু ঠাকুরের সেবা হয়। আর আজকের দিনে না রাধাকৃষ্ণের যারা উপাসনা করেন তাদেরও কিন্তু বসন্ত পঞ্চমী খুব ধুমধাম করে পালন করা হয়। তো আমি যতটুকু পারছি আমার দিক থেকে ভগবানের সেবার জন্য করার চেষ্টা করছি। তো আমি আজকে সকালবেলা উঠেই ডিসাইড করেছি সকালে রাজভোগে ঠাকুরের জন্য কি কি বানাবো। তো সেই অনুযায়ী আমি কাটাকুটি করে দিয়ে গিয়েছিলাম, তারপরে ফিরে এসে এই যে রান্নায় সোজা লেগে পড়েছি। আলু ফুলকপির একটা মাখা মাখা তরকারি করব, সেই কারণে আলুগুলোকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি। সাধারণ দিনের রান্না হলে কিন্তু আমি অন্যরকমভাবেই করতাম, আলুগুলোকে হয়তো প্রথমে ভাজতাম না, সব একদমে তুলে দিতাম কষা মশলার ওপরে আর কি। আমার মেয়ে আমাদের সাথে অনেক দিন ধরে খায়, বেশ ছোট বয়স থেকেই খায় বললে চলে। তো সেই কারণে কিন্তু আমার রান্নাতে তেল মশলা ব্যবহার সেরকম হয় না বললেই চলে। মাঝে মধ্যে আমরা নিজেরাও খেতে গিয়ে দেখি রান্নাটা কিন্তু একদম মানে বাচ্চাদের মতোই হয়ে গিয়েছে। না কোনো রকমের ঝাল রয়েছে, না বেশি নুন রয়েছে। এমনিতেও না আমরা বাড়িতে নুনটা খুব কম খাই, মানে আমরা কেউই নুন সেরকমভাবে পছন্দ করি না। আর তেলটা আমি খুব কনসিয়াসভাবেই ইউজ করি, মানে আমাদের এই আড়াইটা মানুষের সংসারে বলতে পারেন সারা মাসে খুব কমই তেল ব্যবহার করা হয়। আর যেহেতু নিরামিষ খাই, সেই কারণে কিন্তু রান্নাবান্নাগুলো সেরকম করার চেষ্টা করি। তো যাই হোক, আমি এখানটায় কিন্তু ওই যে বিরিয়ানি চালগুলো হয় না, সেটা দিয়ে একটা পোলাও বানাচ্ছি। প্রথমেই কিন্তু আমি জল গরম করে নিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়েছি, তারপরে হলুদ আর একটু লবণ দিয়ে চালগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি। চালটাকে কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ভিজেছে। তারপরে আমি গরম জলের মধ্যে দিয়েছি, আর ওই চাল ধোয়া জলটা নিয়ে এখন আমি গাছের গোড়াতে দিয়ে এলাম। আর এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, সেটা তুলে আমি ফুলকপি দিয়ে দিয়েছি, তার সাথে অল্প একটুখানি মটরশুঁটি ছিল সেটাও দিলাম। আর এখানটা টমেটোগুলোকেও কেটে নিচ্ছি। জানেন তো, আমি রান্নাতে টমেটো ব্যবহার করলে না, টমেটোর বীজ কখনোই ব্যবহার করি না। টমেটোর বীজে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় শরীরে আমাদের, সেই কারণে টমেটোর বীজ আমি সব সময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। মাঝে মধ্যে একটু আলস্যি লাগলে ওই বীজ সহই দিয়ে দিই, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমি চেষ্টা করি বীজ ছাড়া রান্না করতে আর কি। তো এই যে কথা বলতে বলতে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকাল কিন্তু আমি সময়ে একদম ভিডিও দিয়ে উঠতে পারছি না। এক তো আমাদের বাড়ির কাছেই একদম কনস্ট্রাকশন শুরু হয়েছে, সকালবেলা করে এত বেশি আওয়াজ থাকে না, নিজেদেরই মাথা টাথা ধরে যায়, একদম ভয়েস দিয়ে উঠতে পারি না। আর তাছাড়া সারাদিন কাজের চাপে এত বেশি ব্যস্ত থাকি, রাতও সেরকমভাবে আজকাল আর জাগতে পারি না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়। আর সকালে উঠলে তো কাজের শেষই নেই, এত বেশি কাজের তাড়া থাকে। সেটা তো আগের ভিডিওতেও বলেছি যে আমি আজকাল ট্রাইপড নিয়ে যে ক্যামেরাটা অন করে ভিডিও শ্যুট করবো না, সেটারও সময় থাকে না। এই ছুটির দিনগুলোর অপেক্ষায় থাকি, ছুটির দিনগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তা নাহলে রেগুলার দিনগুলো কিন্তু আমার জন্য অনেক ব্যস্ত একটা সময় হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালো, জানেন তো, প্রত্যেকটা মানুষের না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটা অনেক বেশি দরকারি। তাহলে কিন্তু আমাদের আশেপাশে চলা অনেক কিছু জিনিস আমরা খুব সহজেই এড়িয়ে চলতে পারি। কারণ আজকাল যা দিনকাল পড়েছে, আপনি কিন্তু সব কিছু নিয়ে একদমই চলতে পারবেন না। বিশেষ করে যারা খুব সেন্সিটিভ মানুষ হয় না, তারা অন্যের দুঃখেও দুঃখিত হয়ে পড়ে। সেই কারণে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নিজের একটা জগৎ থাকা দরকার, আর সেই জগতে খুব ভালোভাবে ব্যস্ত থাকা খুব দরকার। অন্য কারোর কোনো রকম ক্ষতি না করে, অন্য কারোর পেছনে কাঠি না করে নিজের জীবন নিয়ে খুশি থাকাটা অনেক বেশি দরকার। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আলু ফুলকপি ভাজা হয়ে ওটার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এদিকে দেখুন চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই ধরনের পোলাও আমি প্রথম বানাচ্ছি। আমি সাধারণত ওই যে গোবিন্দভোগ চালের পোলাও হয় না, সেটাই বানিয়ে থাকি, আর ওর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আগে বহুবার। তো আজকে এই লম্বা চালের পোলাওটা বানাচ্ছি। তো এই ধরনের যে রান্নাগুলো আজকাল আমি করি, সেগুলো কিন্তু বেশিরভাগই না আমি কোনো
সম্প্রদায়ে সিনিয়র যে ডিভোটিরা থাকে সেখান থেকে শিখে থাকি, আর তাদের রেসিপিগুলো দেখেই আমি রিক্রিয়েট করার চেষ্টা করি, মানে ভগবানের জন্য ভোগ প্রস্তুত করার চেষ্টা করি আর কি। তো ওই যে আমি চালটাকে জল ঝরাতে রেখে দিয়ে এখানটা একটুখানি ঘি গরম করে নিচ্ছি। আজকে রান্নাটা আমি ঘিয়েই করব। আর আমাদের ঠাকুরের না ঘিয়ের রান্না খুব বেশি পছন্দের, আর রোজ রোজ তো আমি ঘিয়ের রান্না করতে পারি না। বিশেষ বিশেষ দিনগুলোতে চেষ্টা করি পুরোটা রান্না যাতে ঘিতে করতে পারি। তো প্রথমেই কিন্তু আমি ঘিয়ের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো দেবো সেগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে একটুখানি দুধ দিয়ে দিলাম, মোটামুটি হাফ কাপ মতো আমি এর মধ্যে দুধ দিয়েছি। তারপরে এর মধ্যে আমি চিনি দিচ্ছি। আমার কাছে চিনি ছিল না বলে না, আমি মিশ্রি দিয়েই আজকে রান্নাটা করছি। আপনাদের কাছে চিনি থাকলে কিন্তু চিনি দিয়েই করতে পারেন। তো চিনিটা একটুখানি গলে গলে আসবে, আর দুধের মধ্যে এরকম একটা ফুট চলে এলেই আমি সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেবো, মানে অন্যটা দিয়ে দেবো। এই চালগুলো কিন্তু একদম বেশি ফোটানো যাবে না, মোটামুটি 80-90% মতো চাল ফুটে এলে তারপরে কিন্তু এটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। তারপরে এরকম দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, তারপরে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। আর আমি কিশমিশটা না সবসময় এরকমভাবে দিতেই যে কোনো রান্নাতে পছন্দ করি। কিশমিশ ভেজে দিলে আমার কাছে জানি না কেন কেমন একটা লাগে, তো আমি এই জন্য চেষ্টা করি কিশমিশটাকে এরকম কাঁচা কাঁচাই দিয়ে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমার মশলাটাও কষে এসেছে আলু ফুলকপি তরকারির জন্য। প্রথমেই আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো যখন আরেকটু সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখনই আমি ভেজে রাখা ফুলকপি আর মটরশুঁটিকে দিয়ে দিলাম। এই শীতের সময় না আমি প্রায় 2-3 কেজি মতো মটরশুঁটি এনে সেটাকে ছাড়িয়ে ডিপ ফ্রিজে ফ্রিজ করে রেখে দিয়েছি সারা বছর খাওয়ার জন্য। তবে যে পরিমাণে মটরশুঁটি আমরা এখন পছন্দ করছি আর প্রত্যেকটা রান্নাতে দেওয়া শুরু করছি, আমার মনে হয় 3 কেজি মটরশুঁটি আমার সারা বছর চলবে না। আবারও যদি দেখি এই কয়েকদিনের মধ্যে মার্কেটে একটু মটরশুঁটি পাওয়া যাচ্ছে, ভাবছি একটু বেশি করে কিনে এনে পুরো ডিপ ফ্রিজে আমি মটরশুঁটি ভরে রেখে দেবো। এই শীতকাল ছাড়া না অন্যান্য সিজনগুলোতে মটরশুঁটির যা দাম থাকে তখন না মটরশুঁটি বেশি খাওয়া যায় না, আর এমনিতেও অফ সিজনের সবজি বা ফল টল খাওয়াও খুব একটা ভালো নয়। তো সেই কারণে চেষ্টা করি সিজনের ফলগুলো যাতে আমি এই গরমকাল অবধি স্টোর করে রেখে দিতে পারি। একসময় আমি ফুলকপিও স্টোর করে রেখেছিলাম, মানে ফুলকপিগুলোকে কেটে সেগুলোকে একদম ভালো করে রোদে শুকিয়ে নিয়ে সেটাকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেটাও আমি 1 বছর খেয়েছিলাম। এবছর আর করার সময় হয়নি। আর মাকেও বলেছি যাতে মা করে রাখে, যদি মা বেশি করে করে রাখে তাহলে মাকে বলবো আর কি অল্প একটু ফুলকপি পাঠিয়ে দেওয়ার জন্য। আর এই যে এখানটায় আমি বাদবাকি সমস্ত যে বাসন কোসনগুলো ছিল সেগুলো সব ধোয়াধুয়ি করে এখানটায় একটু রায়তা বানিয়ে নিচ্ছি। অনলাইনে না আমরা বুন্দি কিনে রেখেছি, তো সেটা দিয়েই আজকে রায়তা বানাবো। প্রথমে একটু দই নিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি দিচ্ছি আর অল্প একটুখানি ভেজে রাখা জিরে দিয়ে দিলাম। আমি এই বুন্দি রায়তাটা খেতে শিখেছিলাম যখন বিহারে ছিলাম। ওখানটায় অনেক নন বেঙ্গলি বন্ধুদের সাথে আমাদের পরিচয় হয়েছিল, তো ওদের কাছ থেকে শিখেছিলাম। ওরা না সেখানটায় এই যে রায়তার একটা আলাদা রকম মশলা ব্যবহার করতো, সেটা এত বেশি টেস্টি হতো যে ওইটাই যদি আপনি দইয়ের মধ্যে দিয়ে দেন না আর কিচ্ছুর প্রয়োজন পড়তো না, ওই দইটা এমনিই খাওয়া যেত। এই বুন্দিটা ইউজ করলে কি হয় আরও বেশি রায়তাটা খেতে ভালো লাগে। তো মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো বুন্দিগুলো ভিজে থাকলে বেশ নরমও হয়ে যায়, আর একটুখানি এর কনসিস্টেন্সিটাও ঘন ঘন মতো হয়ে যায় আর কি। তো দেখুন এদিকে আমার ফুলকপি আর আলুর তরকারিটাও একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব। সোমা ঘোষ দিদিভাই জিজ্ঞেস করেছে আমরা কেমন আছি। দিদিভাই আমরা বেশ ভালো আছি। অনেকদিন পরে দিদিভাই আমার ভিডিও দেখেছে, আর আমি নাকি দিদিভাই বাড়ির কাছে থাকি সেটাও দিদিভাই কমেন্ট করে জানিয়েছে। দিদিভাই এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো অবশ্যই জানিও যে তুমি আমার কোন বাড়ির কাছে থাকো, মানে আমার শ্বশুর বাড়ি না বাবার বাড়ি না আমার এইখানকার বাড়ির কাছে থাকো। যদি আমার এখানকার বাড়ির কাছে থাকো তাহলে অবশ্যই একবার পারলে আমাদের সাথে দেখা করে যেও। আর এই তো এখানটায় আজকে আমি লিভিং রুমের পর্দাটাও চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে পর্দা চেঞ্জ করা হয় না, তো সেই কারণে ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই। আবার তো কয়েকদিন পরে মেয়েকে নিয়ে যেতে হবে, তখন না হয় সেখান থেকে ফিরে এসে আবার চেঞ্জ করব। ওই যে সাদা রঙের পর্দাগুলো আমি ব্যবহার করি না, সেই পর্দাটা আমার মা যখন এসেছিল তখন নিচের দিকটা একটুখানি সেলাই করে দিতে বলেছিলাম, বেশ খানিকটা লম্বা ছিল। তবে বুঝে উঠতে পারিনি জানেন এই পর্দাগুলো ধুয়ে দিলে এতটা শ্রিং করে যায়। যখনই আমি এটাকে ফার্স্ট ওয়াশ করি না তারপরে দেখলাম যে পর্দার নিচটা একদম ছোট হয়ে গিয়েছে, মানে পর্দাটার সাইজ একবারে ছোট হয়ে গিয়েছে। আর আমারও এতটা সময় হচ্ছে না যে খুলে আমি সেটাকে আবার ওই রকম আগের মতো ফর্মে নিয়ে আসবো। তো ওই রকমভাবেই আমি দিচ্ছি। আর এই পর্দাটা আমার এত বেশি ভালো লাগে,
বিশেষ করে প্রিন্ট বা এর কালারটা আমার এত বেশি পছন্দ না। এটা থাকলেই তো মনটা ভালো হয়ে যায়। তবে সাদা তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, মানে 2 মাসও এটাকে আমি লিভিং রুমে দিয়ে রাখতে পারি না আর কি। আর আমাদের লিভিং রুমে না এই দিক থেকে অনেক বেশি আলো আসে, সেই কারণে সবসময় চেষ্টা করি এদিকে যে পর্দাটা আমি ইউজ করব সেটা একটু হালকা আর একটু শেয়ার টাইপের হওয়ার জন্য আর কি, তাতে করে আমার লিভিং রুমে একটু ভালো আলো আসতে পারে। ডাইনিং টেবিল যদিও আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, তাও মাঝে মধ্যে ডাইনিং টেবিলের কাভারগুলো চেঞ্জ করলে একটু মনটা ভালো লাগে, একটু চেঞ্জ লাগে আর কি। নাহলে আমার কিন্তু ওয়ালের ডেকোরেশন অলমোস্ট প্রায় 3 বছর ধরে একই রয়েছে, আর চেঞ্জ করিনি, আর করতেও ইচ্ছে করে না। যেরকম আছে সেরকমই থাকুক। ভাড়া বাড়িতে না দেওয়ালগুলো নষ্ট করতেও ইচ্ছে করে না, কারণ যাওয়ার সময় ওনার যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে না, তখন সেটা বেশ খারাপ একটা ব্যাপার হয়ে যায়। সেই কারণে ওনাদের বাড়িটা যতটা সম্ভব আমার মতো করে রাখার চেষ্টা করেছি, যতটা সম্ভব যত্ন করে রাখার চেষ্টা করেছি। আর এই তো ডাইনিং টেবিলের পরে আজকে আমি হলুদ রঙের কাভারটা দিলাম। আর সবসময় না আমি ডাইনিং টেবিলের ওপরে এরকম একটা সাদা পলিফিল্মের একটা লেয়ার দিয়ে রাখি, তাতে করে এই কাভারগুলো অনেক দিন অবধি টিকে যায় আর রঙটাও ফেড হয় না আর কি। এই যে ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। পর্দাটা যেটা আমি খুলেছিলাম লিভিং রুমে, সেটাই ভাবলাম একবার হাতে করেই কেচে দিই, কারণ ওয়াশিং মেশিনে দিলে না এই পর্দাগুলোর লংজিভিটি খুব একটা বেশি থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা আমি খেয়াল করেছি। আর পর্দা যতটা কম কাচা যায় ততই কিন্তু অনেক দিন অবধি লাস্টিং করে। আমি মোটামুটি এই ধরনের পর্দাগুলো 3 মাসে একবার করে কেচে থাকি। আর আমার বেডরুমে যে পর্দাগুলো মোটা মোটা পর্দা আছে সেগুলো মোটামুটি 6 মাসে একবার করে কাচি। পায়েল কারা দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যে কমেন্টটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি যে এখনও আমার ভিডিও মানুষজন দেখতে পছন্দ করেন, কিছু মানুষ আমাকে সুন্দর সুন্দর কমেন্টও করেন, সেটার জন্য সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর দিদিভাই তুমি যে কথাটা বলেছো না, আমাদের মতো প্রত্যেকটা মেয়েদের মধ্যে না কিছু না কিছু হিডেন কোয়ালিটি সবার আগে সংসারটাকে ভালোবাসলে আর সংসারের জন্য কিছু করার ইচ্ছে থাকলে, তার সাথে উল্টো দিক থেকেও সংসারের মানুষগুলো আপনার প্রতি একটু ভালোবাসা আর সম্মান থাকলে না, আমাদের মতো প্রত্যেকটা মেয়ের মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস ভগবান অবশ্যই দিয়ে পাঠান। নারী শক্তি বলে একটা যে কথা রয়েছে না, সেটা খুব একটা ফেলে দেওয়ার মতো কথা নয়। ভগবান কিন্তু নারীদেরকে অনেক বেশি শক্তি দিয়ে পাঠিয়েছেন। তো যাই হোক, দেখুন আমি কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে এখানটায় ভোগটা গ্রহণ করতে চলে এসেছি। আর তার সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।